আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতিসংঘ অধিবেশনে ডক্টর ইউনূসের সঙ্গে সাথ হাসিনা নিয়ে যেতেন দেশ সদস্য। বিডিআর বিদ্রোহের দিন শেখ হাসিনার সঙ্গে যে কথা হয় জানালেন মঈন। পানি বন্টন চুক্তি নিয়ে ভারতকে কড়া বার্তা দিলেন ডক্টর ইউনূস। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। করতে না পারলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না, হায়দ্রাবাদ আর কাশ্মীরের মতো খাইয়ে ফেলবে। আমাদের কালেকটিভ মেমোরিতে জায়গায় রাখতে হবে কিভাবে হাসিনাকে সাপোর্ট দিয়া বাংলাদেশকে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে আসছিল ইন্ডিয়া, বাংলাদেশের উপরে কিভাবে চাইপা বসছিল। আপনি এটা বুঝতে পারবেন খুব ভালোভাবে যখন আপনি দেখবেন ওই ছবিগুলা, যখন ইন্ডিয়ান হাই কমিশনারদের বাংলাদেশের পলিটিশিয়ানদের সাথে যখন কথা বলতো তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন, তারা যেভাবে বসে কথা বলে। দেখেন এই যে দোরাই স্বামীরা, দেখেন ও দোরাই স্বামী না, ও বাংলাদেশের স্বামী হয়ে উঠছিল। দেখছেন বাঞ্চত কেমনে বসছে। একজন পূর্ণাঙ্গ সচিবও না, কিন্তু একজন অতিরিক্ত সচিবের পদমর্যাদা, একজন রাষ্ট্রদূতের, সে একটা মন্ত্রীর সামনে কেমনে বসে, কেমনে কথা বলে। দেখেন ও ডিক্টেট করতেছে বড় লাটের মতো। আর হাসিনার মন্ত্রী শালা ভালসিউন, ও মনে হয় প্রভুর সামনে বসে আছে, দেখে মনে হচ্ছে না কেন্দ্রে দিবে। আবার দেখেন রাজশাহীর সিটি মেয়র, প্রতিমন্ত্রী পদমর্যাদা একজন, সহকারী হাই কমিশনের সামনে কিভাবে বসে। তবে আজকে আমি খুব খুশি, আঙ্গেরের টোলা মন্ত্রীর সামনে প্রণয় ভার্মা বসেছে কিভাবে। দেখেন মনে হচ্ছে প্রণয় ভার্মাই কেন্দ্রে দিবে। সাব্বাস বড় ভাই, আপনারা অভিনন্দন, টুপি খোলা অভিনন্দন। আপনারা টোলা মন্ত্রী বলে ডাকবো না, আপনি রেসপেক্ট আর্ন করছেন। এই প্রণয় ভার্মা আসাদুজ্জামান খান কামাল আর কুমড়া পটাশের সঙ্গে যখন বসে তখন ক্যাঙ্কে করে বসে। দেখেন, দেখেছেন এইটা সে পাশাপাশি দেখান। আহ্বানের বড় ভাই আর কুমড়ো পটাশ আর আসাদুজ্জামান খান কামাল তিনজনেরটা পাশাপাশি দেখান, দেখেছেন। তো ওই জিঙ্কা করে বসিছে প্রণয় ভার্মা, এটা ফোরা হইলে না ইঙ্কা করে বসে রোগীরা। তো বড় ভাই জেনারেল জাহাঙ্গীর সাহেব এটা যদি পাসার পড়ার কারণে বসে থাকে ইঙ্কা করে, তাহলে গেলে আপনার ক্রেডিট দেবো না, থুক্কু কয়ে গেল প্রশংসা ঘুরে নেব। যাই হোক, বাংলাদেশের উপরে ভারতীয় প্রভাব কিভাবে কাজ করে, অনেকভাবে করে, এর একটা দিক দিয়ে কাজ করে, সেটা আমরা কখনো আলাপ করি না। আজকে ওই আলাপটা করবো। আর একটা গুরুত্বপূর্ণ দিক দিয়া ইন্ডিয়া আমাদের উপরে বহুমাত্রিকভাবে প্রভাব বিস্তার করে, সেটা আলাপ করি। ধরেন জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থাগুলা, এগুলো বিভিন্ন দপ্তরে যারা বাংলাদেশ দেশ নিয়ে কাজ করে তারা কারা? বেশিরভাগ ক্ষেত্রে এরা ইন্ডিয়ান। ধরেন একটা এক্সাম্পল দিই, আইএলও বাংলাদেশ চ্যাপ্টার দেখা হয় কোথায় থেকে? দিল্লি থেকে। দিল্লিতে আইএলওর আঞ্চলিক অফিস, ওইখান থেকে আপনি ওইখানদের কর্মকর্তাদের দেখান তো, এটা সাহেব লিস্ট আছে ওইখানে ওদের ওয়েবসাইটে, দেখেছেন 80% ইন্ডিয়ান, আরো বেশি হবে হয়তো। এখন দেখেন হাসিনা আমলে HRW বিবৃতি দেয় শ্রমিকদের অধিকার নিয়ে, কিন্তু আইএলও কোনোদিন দিছে কোন শ্রমিক অধিকার নিয়ে কথা বলছে? এই যে এত শ্রমিক মারা গেল, গুম হইল, খুন করলো এত শ্রমিককে, কোনোদিন কিছু বলছে? কিচ্ছু বলে নাই। আন্দোলন করতে যায় নিখোঁজ হয়েছে কতজন দেখেন, কখনো বিবৃতি দিছে? দেয় নাই। শ্রমিকদের আন্দোলন করতে গিয়া পুলিশের গুলিতে নিহত হয়েছে, আইএলও কোনোদিন বিবৃতি দিছে? আজ আমিনুলকে যে শ্রমিক নেতা, এটা একটা খুবই সেন্সেশনাল ঘটনা ছিল, আপনি জানেন না? আমিনুলকে তুলে নিয়ে যায় র্যাব, তারপরে ক্রস ফায়ারে দিয়ে মারে, তারপর মাইরে ফেলায় দিয়ে যায় ডেড বডি। অনেকদিন আগের কথা, আজকে আশুলিয়াতে, অনেকে হয়তো জানেন না। আইএলও কোনোদিন বিবৃতি দিছে? দেয় নাই। কিন্তু এই এখন দেখবেন এই যে শ্রমিক এলাকাতে গ্যাঞ্জাম হইতেছে না, এখন দেখবেন আইএলও কি বলে, সে এসে বলবে তোমরা সিবিআই আছে। সিবিআই মানে জানেন তো, শ্রমিকদের পক্ষে কথা বলার বৈধ প্রতিনিধি। এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত, মানে কালেকটিভ বার্গেনিং এজেন্ট বলে। শ্রমিকদের পক্ষে কথা বলবে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা শ্রমিক এলাকায়, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে একটা করে সিবিআই থাকে। ইভেন আমি যেখানে চাকরি করি প্যারিসে, সেখানে এই কোম্পানিরও সিবিআই আছে। হাসিনা আমলে কিন্তু সিবিআই ছাড়া চলতে পারবেন, বিশেষ ত্রিকোঠায় মাপ। হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতা থাকলে যেভাবে ডিল করে বাংলাদেশের সাথে, অন্য কেউ ক্ষমতা থাকলে ঠিক উল্টাভাবে ডিল করবে। মানে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে তাদের পৌরুষ, পেশাদারিত্ব, এথিক্স, নৈতিকতা সব পতায় যায়। আবার অন্য কেউ ক্ষমতায় আসলে তখন দিল্লির আইএলও কর্মকর্তাদের পৌরুষ জেগে ওঠে। এটা হইতেছে আমাদের সমস্যা, বড় সমস্যা। জাতিসংঘ সহ সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে আমরা আহ্বান জানাই, আমাদের কখনো ভারতের সাথে একসাথে রাখবেন না। মানে আমাদেরকে যখন ট্রিট করে তখন ভারত যেই গ্রুপে থাকে সেই গ্রুপে আমাদের রিপোর্টিং যেন ভারত না হয়। পাকিস্তানের ভারত কি একই অঞ্চলে আছে? নাই তো। জাতিসংঘের আন্তর্জাতিক সংস্থা ভারতকে দক্ষিণ পূর্ব এশিয়ার আওতাধীন আঞ্চলিক অফিস থেকে দেখা হয়, যার কেন্দ্রবিন্দু সাধারণত ব্যাংকক হয়, নিউ ইয়র্ক হয় অথবা দিল্লি। অন্যদিকে
পাকিস্তানকে সাধারণত পশ্চিম এবং মধ্য এশিয়ার আওতাধীন আঞ্চলিক অফিস থেকে পরিচালনা করা হয়। আমাদেরকেও বাংলাদেশকে পশ্চিম আর মধ্য এশিয়ার অফিস থেকে দেখা হোক, এটা জাতিসংঘের কাছে আমাদের দাবি। এইটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে হবে। কোনোভাবেই যেন আমাদের সাথে ইন্ডিয়ার কোনো ধরনের এইখানে যোগাযোগ না থাকে, আমরা একই গ্রুপে থাকবো না। থাকলে আমাদের ওরা বাম্বু দিতেই থাকবে। এইবার আর একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাই। আসেন আমরা কয়েকটা নাম দেখি, আপনারা অন্যভাবে নিয়েন না, মানে দামগুলো দেখেন না। দেখেন বাংলাদেশে কাজ করতেছে এমন কয়েকটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে, ধরেন ড্যানিশ রিফিউজি কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর, কি নাম? সুমিত্রা মুখার্জি। ক্রিস্টিয়ান এইড, কি নাম? পলাশ দাস। প্ল্যান ইন্টারন্যাশনাল, কি নাম? কবিতা বোস। ওয়ার্ল্ড ভিশন, সুরেশ বাটলেট। কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, সুরেশ কুমার আগরওয়াল। অক্সফার্ম, আশিস দামলে। কেয়ার, রামদাস। সেভ দ্য চিলড্রেন, সুমন দাশগুপ্তা। কিছু কিছু ক্ষেত্রে হয়তো পরিবর্তন হয়ে গেছে, এমন হইতে পারে, আমি তো নেট থেকে নিছি নামগুলা, কিছু কিছু ক্ষেত্রে হয়তো হয়ে গেছে যে এখন চলে গেছে। কিন্তু আপনার যেটা আমি বলতে চাইতেছি সেটা হচ্ছে বেশিরভাগ আন্তর্জাতিক সংস্থার হেড ইন্ডিয়ান, মানে ইন্ডিয়ান ছাড়া অন্য দেশের লোক আসতেছে না বাংলাদেশে। না চাইলে বাংলাদেশে আইসেন না, কাজ করেন না। ইন্ডিয়ান কোম্পানি বাদই দিলাম, মানে ইন্ডিয়ান কোম্পানিগুলো কিন্তু বাদ দিছি, মানে বাজাজ আছে, টাটা আছে, এয়ারটেল আছে, মেরিকো আছে, সান ফার্মা, তাও দেখছেন একদম আন্তর্জাতিক প্রতিষ্ঠান কিন্তু সেইখানে ইন্ডিয়ান দিয়ে রাখছে। সবাইকে বলে দিতে চাই, আগামী বছর আমরা কোনো ভারতীয় প্রধান দেখতে চাই না। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে 4 মাস তো আছে, এরপরে কিন্তু অফিস ঘেরাও করব। কোনো অপ্রীতিকর অবস্থা এড়াইতে চাইলে আগেই ভাগেন ভাইয়েরা আর বোনেরা, পরে কোয়েন না, টাইম দেই নাই। আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদের বলি, সব অফিসগুলো চিনে রাখবেন। আমরা জানুয়ারিতে আবার চেক করব, তখন যদি কোনো ইন্ডিয়ান থাকে অফিসে তাহলে কলে খবর আছে। হ্যাঁ, বাংলাদেশকে ভারতের জন্য হোস্টাইল টেরিটরি করে তুলব। আমার মাটিতে বিডিআর বিদ্রোহের নামে আমার সেনা অফিসারকে হত্যা করে আবার আমাদের সেনারা তাদেরকে উদ্ধারের জন্য যাইতে চাইলে বলো সেনা অভিযান করবা? এত মজা? ফেলানিকে মাইরা কাটাতারে ঝুলায় রাখবা? বাদ দিয়া নদী শুকায় আর বাচ্চারা ডুবায় মারবা? জাতিসংঘ অধিবেশনে ডক্টর ইউনূসের সঙ্গী সাদ হাসিনা নিয়ে যেতেন 150-200। জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 22শে সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর পর্যন্ত এই সফর করবেন তিনি। তবে এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন মাত্র 7 জন। দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর। ডক্টর ইউনূসের সফর সঙ্গীদের মধ্যে আছেন দিনা আফরোজ ইউনূস, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য, ড্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম। বাকি 3 সফরসঙ্গী হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহযোগী মোহাম্মদ মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব সাব্বিব আহসান ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ থেকে যাওয়া দলগুলোর মধ্যে এবারই সবচেয়ে ছোট দলগুলো নিয়ে একটি সফর করবেন ডক্টর ইউনূস। এর আগে 2015 সালে শেখ হাসিনা 227 জনের একটি দল নিয়ে নিউ ইয়র্কে 70তম সাধারণ অধিবেশন এবং টেকসই উন্নয়ন বিষয়ক জাতিসংঘের বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দিতে যান। তারও আগে 2014 সালে 59তম সাধারণ অধিবেশনে তার সঙ্গীর সংখ্যা ছিল 177 আর 2013 সালে এই সংখ্যা ছিল 173 জন। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা হিটলার নাকি উন্নয়নের রূপকার? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, বিডিআর বিদ্রোহের দিন শেখ হাসিনার সঙ্গে যে কথা হয় জানালেন মঈন। বিডিআর বিদ্রোহের দিন কি হয়েছিল এই বিষয়ে বিস্তারিত জানালেন সাবেক সেনাপ্রধান মঈন। বৃহস্পতিবার মঈন আহমেদ তার নিজের ইউটিউব চ্যানেলে সবকিছু তুলে ধরেন। ভিডিওর শুরুতেই জুলাই আগস্ট মাসের নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থ কামনা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করে বলেন, সরকার ছাত্র জনতা যেভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। পিলখানায় বিডিআর বিদ্রোহে 57 জন সেনা অফিসার হত্যাকাণ্ড নিয়ে মঈন আহমেদ বলেন, বিডিআর বিদ্রোহ ঘটনায় আমি যখন তদন্তের আদেশ দিই তখন আমাকে বলা হয় যখন সরকার এই বিষয়ে তদন্ত করছে তখন আমাদের এর প্রয়োজনীয়তা কি? এই তদন্ত করতে সরকারের কাছ থেকে যে সাহায্য প্রয়োজন তা আমরা পাইনি। সাবেক সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী তদন্ত কমিটির নেতৃত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি তার কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারেননি কারণ অনেকে জেলে ছিল, অনেকে প্রশ্ন করা সম্ভব হয়নি। আমার কাছে এসে বেশ কয়েকবার তার সমস্যার কথা তুলে ধরেন। আমি আশা করি তিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন, তিনি তদন্ত কমিটি
কমিটির পুনর্গঠন করে জড়িতদের বের করতে সক্ষম হবেন। আমি সরকার গঠনের পর তাকে এই বিষয়ে অনুরোধ করেছি। মইউন বলেন, সেদিন 25শে ফেব্রুয়ারি সকালে 7:30টায় সেনা সদনের প্রতিদিনের মতো কাজ শুরু হয়। সকালে একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল যেখানে সেনাবাহিনীর পরবর্তী বছরের কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে আমি সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় সিজিএস লেফটেন্যান্ট জেনারেল সিনহা আমার কাছে এসে বলেন, আমাদের কাছে কিছু মর্টার আছে যা সেনাবাহিনী ব্যবহার করে না। এর গুদামজাত এবং রক্ষণাবেক্ষণ আমাদের জন্য কঠিন। বিডিআর এগুলো ব্যবহার করে, এগুলো তারা নিয়ে গেলে আমাদের উপকার হবে। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলের সমর্থক? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, পানি বন্টন চুক্তি নিয়ে ভারতকে কড়া বার্তা দিলেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবেন। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, এতে কোনো দেশই লাভ হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এক সাক্ষাৎকারে নোবেলজয়ী সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। শুক্রবার পিটিআই নিউজের ওয়েবসাইটে এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। তিনি পানি বন্টন চুক্তি নিয়ে ভারত সরকারকে সতর্ক করেন। দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে উল্লেখ করে তিনি বলেন, এসব ক্ষেত্রে বাংলাদেশের মতো ভটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, বিষয়টি নিয়ে বসে থাকার ফলে এতে কোনো কাজ হচ্ছে না। আমি যদি জানি আমি কতটুকু পানি পাবো সেটা ভালো হতো। এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই তাতেও কোনো সমস্যা নেই। এই বিষয়টির সমাধান হতেই হবে। নোবেলজয়ী সরকার প্রধান বলেন, চাপ শব্দটি অনেক বড়। আমি এই কথা বলছি না, আমরা আলোচনা করব, তবে আমাদের একসঙ্গে বসে সমস্যার সমাধান করতে হবে। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর 2011 সালে ঢাকা সফরকালে তিস্তার পানি বন্টন চুক্তির স্বাক্ষর অনেকটা চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই চুক্তিতে অনুমোদন দিতে অস্বীকৃতি জানানোর ফলে চুক্তি আর হয়নি। তখন মমতা দাবি করেছিলেন তার রাজ্যেই পানি সংকট রয়েছে। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে